আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব। সম্প্রতি এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে সংবাদপত্রের মালিকদের সংগঠনটি। নোয়াবের ওই উদ্বেগ অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বলেছে, আমরা দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে এই ইঙ্গিত প্রত্যাখ্যান করছি। ১ বছর ধরে অন্তর্বর্তী সরকার মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী নয়। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই কথা জানানো হয়। ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতায় একটি বাণিজ্যিক ভবনের রাজনৈতিক অফিস খুলেছে দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ। বিবিসি বাংলাসহ দেশের গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর এই নিয়ে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কক্সবাজার সফরে গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জনের জন্ম দেওয়া জাতীয় নাগরিক পার্টির এনসিপির শীর্ষ নেতারা বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ কক্সবাজার ত্যাগ করেন। ৫ অগাস্ট জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীর দিনে তারা কক্সবাজার সফরে আসেন। অনলাইনে ইলিশ বিক্রির নামে মহাপ্রতারণার ফাঁদে পড়ে প্রতিদিন ঠকছেন হাজারো মানুষ। অভিনব কায়দায় হাজার হাজার টাকা চলে যাচ্ছে প্রতারক চক্রের পকেটে। মোহাম্মদ সিফাত মোল্লা ২৫ বছর ও মোহাম্মদ মাসুম বেগ ২৫ বছর নামে দুই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে আটক হয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব। সম্প্রতি এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে সংবাদপত্রের মালিকদের সংগঠনটি। নোয়াবের ওই উদ্বেগ অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বলেছে, আমরা দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে এই ইঙ্গিত প্রত্যাখ্যান করছি। ১ বছর ধরে অন্তর্বর্তী সরকার মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী নয়। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কথা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদকীয় কার্যক্রম বা ব্যবসায়িক দিকগুলোয় হস্তক্ষেপ করেনি। প্রকৃতপক্ষে ভুল তথ্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সম্প্রচারের বিপক্ষেও ব্যতিক্রমে সংযম অনুশীলন করা হয়েছে। টেলিভিশনের টক শো ও কলামগুলোয় প্রায়ই এই সরকারের বিরুদ্ধে মিথ্যা এবং উস্কানিমূলক দাবি তুলে ধরা হয়। তারপরও কোনো সেন্সর আরোপ করিনি কিংবা ব্যবস্থা নিইনি। উস্কানি দেওয়ার পরও লাইসেন্স স্থগিত করিনি, বরং কিছু মিডিয়ার জন্য পথ প্রশস্ত করেছি পুনরায় প্রকাশ বা সম্প্রচারে ফিরে আসার জন্য, যা অতীতের সরকারের আমলে জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি স্পষ্টভাবে বাকস্বাধীনতা এবং একটি মুক্ত সংবাদপত্রের প্রতি আমাদের অঙ্গীকারকে তুলে ধরে। সীমিত প্রবেশাধিকারের দাবির বিপরীতে সাংবাদিকরা আমাদের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীদের কাছে উন্মুক্ত এবং সরাসরি অ্যাক্সেস পেয়েছেন। কোনো সাংবাদিককে তাদের আউটলেট বা সম্পাদকীয় অবস্থানের কারণে সাক্ষাৎকার বা ব্রিফিং থেকে বঞ্চিত করা হয়নি। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি এবং আমাদের আচরণে তারই প্রতিফলন দেখা যায়। সংস্কার করা অ্যাক্রিডিটেশন পদ্ধতি নিয়ে নোয়াবের সমালোচনা শুধু ভুলই নয়, ভুল তথ্যও বটে। পূর্ববর্তী ব্যবস্থাটি গভীরভাবে আপোষ করা হয়েছিল এবং সচিবালয়ের পাশগুলো কোনো বৈধ সাংবাদিকতার কার্যকারিতা ছাড়াই ব্যক্তিদের হাতে দেওয়া হয়েছিল, যাদের মধ্যে রাজনীতিবিদ, লবিস্ট এবং সুবিধাবাদীরা ছিলেন, যারা সরকারি নীতিকে অন্যায়ভাবে প্রভাবিত করার জন্য সুবিধাজনক অ্যাক্সেস ব্যবহার করতেন। আমরা সেই ভাঙা কাঠামোটি ভেঙে ফেলেছি এবং এটি একটি অস্থায়ী পাস সিস্টেম দিয়ে প্রতিস্থাপন করেছি, যা প্রতিটি প্রকৃত সাংবাদিকের সচিবালয়ে প্রবেশাধিকার নিশ্চিত করবে। আগের নীতিমালায় সাংবাদিকদের সরকারের ইতিবাচক দিক তুলে ধরা বাধ্যতামূলক করা হয়েছিল। সাংবাদিকদের সাংবিধানিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক কিছু অবমাননাকর ধারা সংবলিত নীতিমালা সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। বর্ধিত নবায়নের সময়সহ নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে। যেসব সাংবাদিককে তাদের চাকরি থেকে অব্যাহত করা হয়েছে তা সরকারি নির্দেশে নয়, বরং গণমাধ্যম মালিকদের সম্পাদকীয় এবং কৌশলগত কর্পোরেট পুনর্বিন্যাসের সিদ্ধান্তের ফলে করা হয়েছে। এগুলি অন্তর্বর্তী সরকারের কোনো নির্দেশনা বা চাপ নয়, আভ্যন্তরীণ রাজনৈতিক ও ব্যবসায়িক হিসেব নিকাশের প্রতিফলন। সাংবাদিকসহ সব নাগরিকের শারীরিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতবদ্ধ। একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা একটি প্রাথমিকতা, তবে এই দায়িত্বটি মিডিয়া প্রতিষ্ঠান, সরকার এবং এর আইন প্রয়োগকারী সংস্থাগুলির মিলিত অংশগ্রহণে করা হয়।
একটি নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশের প্রতি আমাদের অব্যাহত অঙ্গীকারের অংশ হিসেবে এই বছরের শুরুতে অন্তর্বর্তী সরকারের অধীনে মিডিয়া সংস্কার কমিশন আইনি সুরক্ষা বৃদ্ধি এবং সরকার বা সেনাবাহিনীর ভীতি প্রদর্শনের ভয় সৃষ্ট নিজ সেন্সরশিপ হ্রাস করার জন্য নতুন একটি সাংবাদিক সুরক্ষা আইনসহ সংস্কারের প্রস্তাব করেছিল। সরকার প্রস্তাবিত আইনটি প্রণয়নের কথা ভাবছে। প্রেস উইংয়ের বিবৃতিতে আরও বলা হয়, যদিও আমরা গঠনমূলক সমালোচনার জন্য উন্মুক্ত রয়েছি, আমরা নোয়াবকে দোষারোপ করার আগে অভ্যন্তরীণভাবে দেখার পরামর্শ দিচ্ছি। এটি অবশ্যই তার নিজস্ব সদস্যদের কার্যক্রম পরীক্ষা করবে এবং সাংবাদিকদের সঙ্গে অন্যায্য ব্যবহারের জন্য তাদের জবাবদিহি করতে হবে, বিশেষত যখন এটি মজুরি শোষণ, শ্রম অধিকার অস্বীকার করা, পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই প্রতিকূল অবস্থায় কাজ করা এবং কথিত অসহনীয় কাজের পরিবেশের ক্ষেত্রে হয়। একটি ভজুর ক্রান্তিকালীন পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত প্রশাসন হিসেবে আমরা গণমাধ্যম যাতে ভয় বা হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারে তা নিশ্চিত করার জন্য একটি হ্যান্ডস অফ পদ্ধতি বজায় রেখেছি। মতপ্রকাশের স্বাধীনতা আমাদের কাছে নিছক স্লোগান নয়, এটি একটি নীতি যা আমরা ধারণ করি। নোয়াবের উদ্বেগগুলো আরও অর্থবহ হবে যদি তারা তথ্যের ভিত্তিতে এবং সঠিক পক্ষগুলির দিকে পরিচালিত হয়। ঘটনাগুলি ত্রুটিপূর্ণ ব্যাখ্যার ওপর ভিত্তি করে খোলামেলা অভিযোগ গণমাধ্যমের স্বাধীনতাকে এগিয়ে নেয় না, বরং তারা বাংলাদেশের মিডিয়া ল্যান্ডস্কেপের মুখোমুখি প্রকৃত চ্যালেঞ্জগুলো থেকে কেবল দৃষ্টি সরিয়ে দেয়। আমরা স্বচ্ছতা, সুরক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি এবং আমরা এই মৌলিক মূল্যবোধগুলি সংরক্ষণ এবং উন্নত করতে একসাথে কাজ করার জন্য সকল স্টেকহোল্ডারদের আমন্ত্রণ জানাই। ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতায় একটি বাণিজ্যিক ভবনে রাজনৈতিক অফিস খুলেছে দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ। বিবিসি বাংলাসহ দেশের গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না, পার্শ্ববর্তী দেশে বসে যখন তখন উল্টাপাল্টা কথা বলছেন। এদিকে বিবিসির প্রতিবেদনে দেখলাম, কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন শেখ হাসিনা। মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা দেশকে অস্থির করতে চান। শুক্রবার প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না, তাদেরকে এখানে পুশিন করছে, তাহলে তাকে কেন পুশব্যাক করে না? রিজভী বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে জনতার উত্তাল তরঙ্গের ঢেউয়ের তোড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, পালানোর পরেও তার ষড়যন্ত্র থামছে না। গত বছরের দুর্গাপূজায় নানা ধরনের ষড়যন্ত্র ছিল, আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছি। তিনি আরও বলেন, নানা নিপীড়ন, নির্যাতন ও হামলা মামলার পরেও বিএনপির কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি, অথচ শেখ হাসিনা পালিয়ে গেলেন। কক্সবাজার সফরে গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জনের জন্ম দেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ কক্সবাজার ত্যাগ করেন। ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকীর দিনে তারা কক্সবাজার সফরে আসেন। হোটেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও দলের অন্য ৪ নেতা হোটেলেই অবস্থান করছিলেন। সার্জিস আলম গাড়িযোগে স্ত্রীকে নিয়ে বান্দরবন ঘুরতে যান, তবে তারা রাতে আর হোটেলে ফেরেননি। হোটেল প্রাসাদ প্যারাডাইজের জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী জানান, এনসিপি নেতারা বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত হোটেলের কক্ষ বুকিং রেখেছিলেন। সকালে দুজন সস্ত্রীক ঘুরতে বের হলেও রাতে তারা হোটেলে ফেরেননি। অন্যরা হোটেলে অবস্থান করছিলেন, তবে রাত 12:30টার পর সবাই দুটি গাড়িযোগে হোটেল ছাড়েন। মঙ্গলবার আকস্মিক কক্সবাজার সফরে আসেন এনসিপির শীর্ষ ৫ নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি ও খালিদ সাইফুল্লাহ। তাদের সঙ্গে ছিলেন সার্জিস আলমের স্ত্রী আয়েশা খানম। প্রথম রাত তারা কাটান উখিয়ার ইনানির সি পার্ল হোটেলে। বুধবার দুপুর 1:45টায় সেখান থেকে চেক আউট করে বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন প্রাসাদ প্যারাডাইজ হোটেলে ওঠেন। তাদের আকস্মিক সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে যে তারা আগে থেকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে এসেছেন। এ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, পিটার হাসের সঙ্গে আমাদের বৈঠকের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন জানান, সি পার্ল হোটেলে পিটার হাস ছিলেন না। পুরো হোটেলে তখন মাত্র ৩ জন চীনা নাগরিক ছিলেন। তিনি আরও জানান, জেলা পুলিশের কাছে কক্সবাজার সফররত এনসিপি নেতারা কোনো ধরনের প্রোটোকল চাননি, তবে নিরাপত্তা বিবেচনায় পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করেছিল।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে এই সফর নিয়ে বিতর্কের জেরে ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অনলাইনে ইলিশ বিক্রির নামে মহাপ্রতারণার ফাঁদে পড়ে প্রতিদিন ঠকছেন হাজারো মানুষ। অভিনব কায়দায় হাজার হাজার টাকা চলে যাচ্ছে প্রতারক চক্রের পকেটে। মোহাম্মদ সিফাত মোল্লা ২৫ ও মোহাম্মদ মাসুম বেগ ২৫ নামে দুই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে আটক হয়েছেন। ডিএমপির নিউ মার্কেট থানার পুলিশ তাদের বুধবার আটক করে। নিউ মার্কেট থানা সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সকাল ১০:৩০টার দিকে নিউ মার্কেটের ১ নং গেটের সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের সামনে জনৈক ব্যক্তি তার মোবাইল ফোনে ফেসবুক ব্রাউজ করার সময় চাঁদপুর ইলিশঘাট নামক পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনের আকর্ষণে তিনি পেজে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে ওই দুই যুবকের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগের এক পর্যায়ে ইলিশ মাছ ক্রয়ের উদ্দেশ্যে তিনি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে প্রতারকদের দেওয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠান। এভাবে বিভিন্ন কৌশলে প্রতারকরা ওই ব্যক্তির কাছ থেকে ২ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি মামলা করেন। থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরই প্রেক্ষিতে নিউ মার্কেট থানার একটি অভিযানিক দল বুধবার ৬ আগস্ট সন্ধ্যায় নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মোহাম্মদ সিফাত মোল্লাকে এবং বৃহস্পতিবার ৭ আগস্ট মোহাম্মদ মাসুম বেগকে কালিয়া থানা এলাকা থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।